হ্যালো এভরিওয়ান। আসলে আপনাদের একটু প্রশ্ন করতে চাই। কখনো কি ভেবে দেখেছেন বিংশ শতাব্দীর মাঝামাঝি অর্থাৎ ১৯০০ থেকে ১৯৯৯ সালের ভিতর হঠাৎ করে পশ্চিমা বিশ্বে নারীদের ঘর থেকে বের হয়ে অফিস কলকারখানায় যোগ দেওয়ার জন্য এত জোরালো প্রচারণা কেন শুরু হলো? এক্ষেত্রে দুটো পার্সপেক্টিভ দেখা যায়। একদল মানুষ বলে এটা ছিল সাম্য আর মুক্তির লড়াই, অর্থাৎ তাদের ইন্ডিপেন্ডেন্সের জন্য কাজ করছিল। আরেক দল বলেন না, এর পিছনে ছিল ঠান্ডা মাথার এক অর্থনৈতিক হিসাব। অবশ্য এই দাবি করার পিছনে একটি যৌক্তিক কারণ রয়েছে, কারণ সে সময় জনসংখ্যা প্রায় অর্ধেক অংশ যারা তখনও ছিল ট্যাক্সের আওতার বাইরে, তাদেরও রাষ্ট্র নিজস্ব জালের ভিতর নিয়ে আসতে চাচ্ছিল। আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো একটু আলোচনা করে দেখব এবং পাশাপাশি রেখে যাচাই করে দেখব কোনটা ইতিহাস, কোনটা অনুমান আর কোনটা নিছক ষড়যন্ত্র। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা থাকবে আপনাদের হাতে। ষড়যন্ত্র মনে করার আগে প্রেক্ষাপট বোঝাটা খুবই জরুরি। নারী অধিকার আন্দোলন হঠাৎ করে ১৯৬০-এর দশকে জন্ম নেয়নি। এর শিকড় ছিল আরো অনেক গভীরে। ১৯ শতকের শেষ ভাগে ব্রিটেন ও আমেরিকায় সারফারাজেট আন্দোলন শুরু হয়, যা মূলত ছিল ভোটাধিকার দাবি। ১৯২০ সালে আমেরিকার নারীরা ভোটের অধিকার পান, যা ছিল ট্যাক্স নীতির অনেক আগে। প্রথম ও বিশ্বযুদ্ধের সময় পুরুষরা যখন যুদ্ধক্ষেত্রে, তখন কারখানা অফিস চালু রাখতে লাখ লাখ নারী কাজে যোগ দেন। রোজি দ্য রিভেটের প্রতীক ছিল তারই সাক্ষী। মূলত এটি ছিল পরিস্থিতি বিবেচনা করে যুদ্ধ শেষে অনেক নারীকে আবার ঘরে ফিরিয়ে দেওয়া হয়, যা নিয়ে পরবর্তীতে ক্ষোভ শুরু হয়। ১৯৬৩ সালে বেরি ফ্রিডেনের বই দ্য ফেমিনিন মিস্টিক প্রকাশিত হয়, যেখানে তিনি প্রশ্ন তোলেন কেন যুদ্ধকালীন সক্ষম কর্মজীবী নারীদের যুদ্ধ পরবর্তী সময়ে গৃহিণীর ভূমিকায় সীমাবদ্ধ করে দেওয়া হলো। এই বই দ্বিতীয় তরঙ্গের নারীবাদের সূচনা হিসেবে বিবেচিত হয়, অর্থাৎ নারী আন্দোলনের ধারাবাহিকতা ট্যাক্স সংস্কারের অনেক আগে থেকে স্পষ্ট। এখন প্রশ্ন হলো, এই আন্দোলনকে কি পরবর্তীতে রাষ্ট্র বা কর্পোরেট স্বার্থ নিজেদের কাজে ব্যবহার করেছিল? এবার আসা যাক এই থিওরির মূল দাবিতে। এই থিওরির বহুল প্রচারিত উৎস কোনো দার্শনিক ছিলেন না, বরং ছিলেন একজন চলচ্চিত্র নির্মাতা। বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা অ্যারন রুশো তিনি দাবি করেছেন ৯০-এর দশকে ধনকুবের রকফেলার পরিবারের সদস্য নিকোলাস রকফেলারের সাথে তার একটি কনভারসেশন হয়েছিল। One of the things they told me was that he was at the house one night and we would talk and he started laughing. He said, "Aaron, what do you think women's liberation was about?" And I said, I had pretty conventional thinking about it at that point. I said, I think it's about women having the right to work, getting equal pay with men, just like they won the right to vote, you know? And he started to laugh. He said, "You're an idiot." And I said, "Why am I an idiot?" He said, let me tell you what that was about. We, the Rockefellers, funded that. We funded women's lib, you know? And we're the ones who got all over the newspapers and television, the Rockefeller Foundation. He says, and you want to know why? He says, there were two primary reasons. And they were, one reason was we couldn't tax half the population before women's lib. And the second reason was, now we get the kids in school at an early age. We can indoctrinate the kids how to think. It breaks up their family. The kids start looking at the state as the family, as the school, as the officials, as their family, not as the parents teaching them. And so those are the two primary reasons for women's lib, which I thought up to that point was a noble thing. You know, when I saw their intentions behind it, where they were coming from when they created it, the thought of it, I saw the evil behind what I thought was a noble venture. রুশোর ভাষ্য অনুযায়ী নিকোলাস রকফেলার তাকে বলেছিলেন নারী স্বাধীনতা আন্দোলনকে তাদের পরিবার আর্থিকভাবে মদত দিয়েছিল মূলত দুটি কারণে: যাতে বেশি বেশি নারী শ্রমবাজারে প্রবেশ করে, ফলে তাদের আয়ের উপর ট্যাক্স বসিয়ে সরকারের রাজস্ব বাড়ানো যায়; দ্বিতীয়ত, যাতে ব্যাংকগুলো সন্তান লালন পালনের জন্য ঋণ দিতে পারে আর পরিবারগুলো ব্যাংক নির্ভর হয়েছে। এই সাক্ষাৎকারটি ২০০৭ সালে রুশোর প্রামাণ্যচিত্র ও পরবর্তীতে একাধিক ইন্টারভিউ প্রকাশ পায় এবং ইন্টারনেটে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আজও ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দাবিটি নতুন করে ভাইরাল হতে দেখে। এই তত্ত্বের সমর্থকরা যুক্তি হিসাবে যা তুলে ধরেন তা হলো, বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে পশ্চিমা দেশগুলোতে আয়কর ব্যবস্থা মূলত পরিবার ভিত্তিক বা জয়েন্ট ট্যাক্সেশন ছিল, যেখানে একটি পরিবারে একজন উপার্জনকারী থাকলে যথেষ্ট কর দেওয়া হতো। নারীরা কর্মক্ষেত্রে না গেলে সেই বিশাল জনগোষ্ঠীর আয় রাষ্ট্রের রাজস্ব জালের বাইরে থেকে যেত। তাদের দাবি, যুদ্ধ পরবর্তী ভোগবাদী অর্থনীতি বিস্তারের জন্য অতিরিক্ত শ্রমশক্তি ও অতিরিক্ত করদাতা দরকার ছিল, আর নারী মুক্তি আন্দোলনকে ব্যবহার করে সেই সামাজিক পরিবর্তনকে স্বাধীনতা ও ক্ষমতায়নের মোড়কে জনগণের কাছে গ্রহণযোগ্য করে তোলা হয়েছিল। তবে এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় স্পষ্ট করে বলা দরকার, এই পুরো দাবিটির ভিত্তি মূলত একটি একক দ্বিতীয় হাতের সাক্ষাৎকার ভিত্তিক বক্তব্য।
যা প্রামাণ্য নথি, চিঠিপত্র বা আর্কাইভ দলিল দিয়ে স্বাধীনভাবে যাচাই করা যায়নি। নিকোলাস রকফেলার নিজে বা রকফেলার পরিবার আনুষ্ঠানিকভাবে এই বক্তব্য কখনো স্বীকার করেনি। এখন আসে সেই অংশে যেখানে কনফ্লিক্ট থিওরি থেকে সরে গিয়ে আমরা প্রকৃত যাচাইযোগ্য অর্থনৈতিক গবেষণার দিকে তাকাবো। কারণ ট্যাক্স নীতি আর নারী শ্রমবাজারে অংশগ্রহণের মধ্যে সম্পর্ক থাকাটা আসলে কোনো ষড়যন্ত্র নয়, এটি অর্থনীতিবিদদের কাছে সুপরিচিত ও ভালোভাবে গবেষিত একটি বিষয়। আমেরিকা সহ অনেক পশ্চিমা দেশে ঐতিহাসিকভাবে জয়েন্ট ট্যাক্সেশন পদ্ধতি চালু ছিল, অর্থাৎ স্বামী স্ত্রীর মিলিত আয়ের উপর একসাথে কর ধার্য হতো। ক্লিভল্যান্ড ফেডারেল রিজার্ভ ব্যাংকের এক গবেষণা অনুযায়ী এ পদ্ধতিতে পরিবারের দ্বিতীয় উপার্জনকারী বেশিরভাগ ক্ষেত্রে যিনি স্ত্রী কাজ শুরু করলে তার আয়ের উপর প্রান্তিক কর হার অর্থাৎ মার্জিনাল ট্যাক্স রেট ছিল অনেক বেশি, কারণ সেটি স্বামীর আয়ের উপর যোগ করা হতো। উদাহরণস্বরূপ গবেষণায় দেখা গেছে একজন অবিবাহিত নারী সামান্য আয়ে প্রায় কোনো কর দিতেন না, এমনকি যথাযথ কর সুবিধাও পেতেন, কিন্তু একই আয়ের একজন বিবাহিত নারী তার স্বামীর আয় স্তরের উপর ভিত্তি করে 14 থেকে 21% পর্যন্ত প্রান্তিক কর হারের মুখোমুখি হতেন। ফলেই অনেক পরিবার আর্থিকভাবে হিসাব করে দেখা যেত স্ত্রীর কাজে যাওয়া লাভজনক নয়। ইউসিএলএ অর্থনীতি বিভাগের এক গবেষণায় দেখা গেছে জয়েন্ট থেকে ইন্ডিভিজুয়াল ট্যাক্সেশনে রূপান্তরিত হলে দ্বিতীয় উপার্জনকারীদের অর্থাৎ নারীদের শ্রমবাজারে অংশগ্রহণ প্রায় 5% পয়েন্ট পর্যন্ত বাড়তে পারে। ইউরোপের 17টি দেশ ও আমেরিকা নিয়ে আরেকটি গবেষণায় দেখা গেছে পৃথক করনীতিতে গেলে বিবাহিত নারীদের কর্মঘণ্টা গড়ে 10.5% পর্যন্ত বাড়তে পারত। 1948 সালে ইনকাম স্প্লিটিং চালু হয়। পরবর্তী দশকগুলোতে ধাপে ধাপে বিভিন্ন সংস্কার আসে। যুক্তরাজ্য সহ ইউরোপের অনেক দেশে বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে ইন্ডিভিজুয়াল ট্যাক্সেশনের দিকে সরে যায়। তাহলে প্রশ্ন দাঁড়ায়, এই কর সংস্কারগুলো কি নারীদের শ্রমবাজারে টেনে আনার রাষ্ট্রীয় কৌশল ছিল, নাকি এটি ছিল অর্থনীতির স্বাভাবিক বিবর্তনের প্রতিফলন? গবেষকরা কেন এখানে দ্বিমত পোষণ করে, এটাই পরের অংশে বিবেচনা করে দেখবে। এখন দেখা যাক ইতিহাসবিদ ও অর্থনীতিবিদরা এই ট্যাক্সের জন্য নারী মুক্তি তত্ত্ব সম্পর্কে কি বলেন। প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ সমালোচনা হলো সময়ের এখানে নারী ভোটাধিকার আন্দোলন, শ্রম অধিকার আন্দোলন, শিক্ষার সমান সুযোগের দাবি। এসবের সূচনা বিংশ শতাব্দীর অনেক আগে থেকে অর্থাৎ 19 শতকে শুরু হয়ে গিয়েছিল, অথচ ট্যাক্স ভিত্তিক এই তত্ত্বে বলা হচ্ছে ঘটনাটি মূলত 1960 থেকে 1970 দশকে। অর্থাৎ কারণ ও ফলাফলের ক্রম হিসাবে এখানে গোলমেলে হিসাব দেখা যাচ্ছে। আন্দোলন আগে, তথাকথিত ষড়যন্ত্র পরে। দ্বিতীয়ত, গবেষকরা দেখান নারীদের শ্রমবাজারে অংশগ্রহণ বৃদ্ধির পিছনে একাধিক সাধারণ কারণ ছিল। সেবা খাতে দ্রুত সম্প্রসারণ, উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির প্রাপ্যতা, খণ্ডকালীন চাকরির বিস্তার এবং যুদ্ধকালীন অভিজ্ঞতা যা নারীদের নিজস্ব সামর্থ্য সম্পর্কে সচেতন করেছিল। ট্যাক্স নীতি এই বহু কারণের মধ্যে একটি মাত্র উপাদান, একমাত্র বা মূল চালিকা শক্তি নয়। তৃতীয়ত, ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে গবেষণার এই ধরনের বিশ্বাসের একটি আলাদা মনস্তাত্ত্বিক প্যাটার্নও লক্ষ্য করা গিয়েছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে নারীবাদ বিরোধী ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস প্রায়শই নারীদের প্রতি নেতিবাচক মনোভাবের সাথে যুক্ত থাকে। এর মানে এই নয় যে তত্ত্বটি বিশ্বাসকারী প্রত্যেকেই এমন মনোভাব পোষণ করে। এরপর তথ্যসূত্রের নির্ভরযোগ্যতার প্রশ্ন থেকেই যায়। নারী মুক্তি আন্দোলন, এটা কি সত্যি নারীদের অধিকার আদায়ের জন্য আন্দোলন ছিল, নাকি এর পিছনে ছিল সরকার ও বড় কর্পোরেটদের অর্থনৈতিক স্বার্থ? ইন্টারনেটে এ নিয়ে অসংখ্য দাবি রয়েছে, কিন্তু আসল সত্যটা কি? প্রথমে আসি যা প্রমাণিত। আগে অনেক পশ্চিমা দেশে জয়েন্ট ট্যাক্সেশন ব্যবস্থা ছিল, অর্থাৎ স্বামী স্ত্রীর আয় একসঙ্গে ধরে কর নির্ধারণ করা হতো। এতে অনেক বিবাহিত নারী চাকরি করার আর্থিক উৎসাহ কমে যেত। পরে ধীরে ধীরে অনেক দেশ ইন্ডিভিজুয়াল ট্যাক্সেশন চালু করে। এরপর নারীদের শ্রমবাজারে অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এই বিষয়টি বিভিন্ন অর্থনৈতিক গবেষণায় পাওয়া গিয়েছে। এবার আসি যা সম্ভাব্য কিন্তু নিশ্চিতভাবে প্রমাণিত নয়। অনেকে বলেন সরকার ও বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান নারীদের কর্মক্ষেত্রে আসতে উৎসাহ দিয়েছিল, কারণ এতে শ্রমশক্তি বাড়ে, উৎপাদন বাড়ে এবং সরকারের কর আদায় বৃদ্ধি পায়। এই যুক্তি পুরোপুরি অযৌক্তিক নয়, কিন্তু এটি আগে পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। এমন কোনো শক্ত স্বাধীন প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। সবশেষ আসি সবচেয়ে বিতর্কিত দাবিতে। কিছু মানুষ মনে করেন নারী মুক্তি আন্দোলন পুরোপুরি কিছু ধনী পরিবার বা কর্পোরেট গোষ্ঠীর তৈরি গোপন পরিকল্পনা ছিল, কিন্তু ইতিহাস এমন দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। বরং দেখা যায় লাখ লাখ নারী কর্মী, লেখক ও সংগঠন বহু বছর ধরে নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছে। তাহলে এক্ষেত্রে বলা যায় সবচেয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত কোনটি? নারী মুক্তি আন্দোলন ছিল একটি বাস্তব ও বহু কারণ ভিত্তিক সামাজিক আন্দোলন। একই সঙ্গে এটাও সত্য যে পরিবর্তনের ফলে রাষ্ট্র, অর্থনীতি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানও লাভবান হয়েছে। অর্থাৎ আন্দোলন বাস্তব ছিল, আর সেই পরিবর্তন থেকে সরকার ও বাজার অর্থনীতিও লাভ পেয়েছে। তাহলে আজকে আমরা কি বুঝতে পারলাম? নারী ক্ষমতায়নের ইতিহাস কখনো কোনো একরোহী গল্প নয়। এতে আছে বাস্তব সংগ্রাম, বাস্তব ত্যাগ, বাস্তব অর্জন, আবার আছে রাষ্ট্র ও বাজার অর্থনীতির নিজস্ব স্বার্থ।
যা এই পরিবর্তনের ঢেউয়ে ভেসে নিজেদের লাভ বুঝে নিয়েছে। যে কোনো ভাইরাল দাবি শুনলেই তা যাচাই করার অভ্যাস গড়ে তোলা জরুরি, বিশেষ করে যখন সেটা জটিল সামাজিক পরিবর্তনকে একটি মাত্র কারণে সরলীকরণ করে ফেলে। আপনার কি মনে হয়, আপনি কি মনে করেন ট্যাক্স নীতি নারী স্বাধীনতা আন্দোলনের একটি বাস্তব চালিকা শক্তি ছিল, নাকি এটি নিছক একটি কাকতালীয় সমাবেশ? নিচে কমেন্টে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না।